আসসালামু আলাইকুম। আজ ৩১ অগস্ট ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈয়দ ইসমাত তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের, জাতীয় পার্টি নিয়ে কঠিন সিদ্ধান্ত। বিএনপির উপর ভর করেছে আওয়ামী সিভিল সোসাইটি, মন্তব্য সরওয়ার তুষারের। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের পুনর্বাসনের পরিকল্পনা। এবার বিস্তারিত। ২০২৩ সালে ২৩ অগস্ট ভারত থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় হয়েছে সেটি বিস্তারিত কিছু বলতে পারবো না। তারা যদি প্রকাশ করতে চান করবেন, কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। এখন এই বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের ও তার জাতীয় পার্টি। শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। আর সে কারণেই যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি তা দেখব। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডয়েচে ভেলে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ডয়েচে ভেলেকে বলেন, ওই হামলা চালিয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। হামলা চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা সন্ধ্যার আগে ও পরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে যে মিছিল ও মশাল মিছিল করি তা ছিল শান্তিপূর্ণ। সন্ধ্যার আগে জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে আমাদের মিছিলে হামলা চালানো হয়। সন্ধ্যার পরে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায়। ওই হামলায় নুরুল হক নূর গুরুতর আহত হন। যারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারাই এর নেপথ্যে আছে, অভিযোগ এই নেতার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে, শনিবার রাত আনুমানিক ৮টায় কাকরাইল এলাকায় দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। বিবৃতিতে বলা হয়, তাদের শান্ত থাকতে এবং ঘটনাস্থল ত্যাগের অনুরোধ করলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করে। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হলে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। ওই ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী জনমনের স্বস্তি ও নিরাপত্তার জন্য সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। ২৯ তারিখেই নানা রাজনৈতিক দল বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও ফোন করে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। রাতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হাসপাতালে গিয়েছিলেন নূরকে দেখতে। ৩০ অগস্ট অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহি থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, নুরুল হক এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশেও পাঠানো হবে। শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরের জ্ঞান ফিরেছে। তিনি মাথায়, চোখে ও নাকে আঘাত পেয়েছেন। রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক, এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম।
খবরে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবার সরগরম হয়ে উঠেছে। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং পরে সেনা পুলিশের লাঠিপেটায় নূরসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন হিসাব নিকাশ চলছে। ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। রাজনীতিতে এখন প্রধানত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া কি শুরু হয়েছে? আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা কি চালানো হচ্ছে? গণ অধিকার পরিষদ বরাবরই জাতীয় পার্টি ও 14 দলকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছে। তবে এতদিন সেটি খুব আলোচনায় না এলেও নূরের উপর হামলার উপর এই দাবি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সেই শূন্যতা পূরণে কে বিরোধী দলের আসনে বসবে, কে নির্বাচন উত্তর ভারসাম্য রক্ষা করবে, এই প্রশ্ন এখন মুখ্য। গত মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে শেখ পরিবার বাদ দিয়ে নতুন নেতৃত্বে দলটিকে পুনর্গঠনে আলোচনা হয়েছিল, কিন্তু সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তে সেই চেষ্টা ভেস্তে যায়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে এসেছে জাতীয় পার্টি। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে আওয়ামী পুনর্বাসনও সহজ হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ১/১১ সময় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে গুরুতরভাবে আহত করে। তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছিল, তিনি আর রাজনীতি করবেন না। কাজটা শুরু হয়েছিল তাকে দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করে, তার ক্রেডিটেবিলিটি নাই করে দেওয়ার মাধ্যমে। তখন আমাদের মহান সিভিল সোসাইটি কিন্তু এর প্রতিবাদ করেনি। উল্টো সিভিল সোসাইটির স্টারদের মধ্যে কেউ কেউ কি লিখেছেন জানেন? আমি অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে, এর মধ্যে কোনো যদি কিন্তু নাই। তবে কেন জানি তারেক জিয়ার আহত ও ব্যথাতুর চেহারা আমাদের মধ্যে কোনো ভাবাবেগ তৈরি করে না। তখন তারেক জিয়ার কোনো মানবাধিকার ছিল না, নির্যাতন করে তার মাজা ভেঙে দেওয়াটা ছিল জাস্টিফাইড। সেই সিভিল সোসাইটিকেই এখন দেখি তারা মহা বিএনপি প্রেমী। এর মানে কি এই যে তারা তাদের ভুল বুঝতে পেরে থিসিস পরিবর্তন করেছে? না, মোটেও নয়। তাদের চিন্তা, মাইন্ডসেট, মতাদর্শিক অ্যালাইনমেন্ট আগের মতোই আছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা স্রেফ চায় তাদের অনুমতি ও চর্চিত প্রগতিশীলতা ঝান্ডা বিএনপি বহন করুক। মনে রাখবেন, বাংলাদেশের সিভিল সোসাইটির ভূমিকা পর্যালোচনা না করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী হয়ে ওঠার ইতিহাস বোঝা সম্ভব হবে না। ওই একই সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করছে। তারা বিএনপিকে আর একটা আওয়ামী লীগ বানাতে চায়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে যেন। তখন তারেক জিয়া ও বিএনপির চরিত্র হনন করা হুইসেল। তরুণ রাজনৈতিক নেতাদের ডিলেজিটিমাইজ করা হচ্ছে। তাদের উপর যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, দেখবেন এই সিভিল সোসাইটি তখন মুখে কুলু পেটে বসে থাকবে। কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো আসামিকে আদালত প্রাঙ্গণে সামান্য ডিম ছুঁড়ে মারলে একযোগে মানবাধিকার হাহাকার শুরু হয়ে যায়। জি, এটাই সায়েন্স। জাতীয় প্রেস ক্লাবে গণহত্যায় জড়িত আওয়ামীপন্থী সাংবাদিকদের অবৈধ সংগঠনকে আবারও জায়গা দিলে তা প্রতিহত করবে জুলাই ঐক্য। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সংগঠনটি। এতে বলা হয়, 24-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আওয়ামীপন্থী নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়েছিল। এই অবৈধ সংগঠনের নেতা ও সদস্যরা গত 15 বছর হাসিনা সরকারের গুম, খুন, হামলা, মামলা সহ সব অপকর্মকে বৈধতা দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি স্বৈরাচার হাসিনার পক্ষে সাংবাদিকতার নাম ব্যবহার করে মাঠে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করেছিল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউজে আওয়ামীপন্থী সংগঠনের নেতাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে,
২৪ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে অবৈধভাবে প্রেস ক্লাবে দখল করা ডিউজের নেতারা অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। একই দিন রাতে বিপ্লবী সাংবাদিকরা আওয়ামীপন্থী সাংবাদিকদের সেই অফিস থেকে হাসিনা ও মুজিবের ছবি বের করে নতুন করে তালা ঝুলিয়ে দেয়। গত ১ বছরের বেশি সময় অফিসটি বন্ধ রয়েছে। জুলাই ঐক্য জানতে পেরেছে এই অফিসটি নতুন করে চালু করার মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের আলোচনা হচ্ছে। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে ঘোষণা দিচ্ছি, প্রেস ক্লাবের মতো জায়গায় আবারও যদি আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের অপচেষ্টা করা হয়, তাহলে বিপ্লবী সাংবাদিক এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এখানে যদি কারো অফিস খুলতে হয়, তাহলে জুলাইয়ের ভূমিকা রাখা সাংবাদিকরা অফিস করবে, অথবা বর্তমানে প্রেস ক্লাবে থাকা জাতীয়তাবাদী ও ইসলামিক মতাদর্শের বাংলাদেশপন্থী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পুরো অফিসটি পরিচালনা করবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে যেসব কথিত গণহত্যা সহযোগী সাংবাদিকদের নামে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় শহীদ পরিবার মাঠে নেমে আসলে দায়ভার আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে। পাশাপাশি এখনও যেসব হত্যা মামলার আসামি সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে রয়েছেন, তাদের সদস্যপদ বাতিল করার দাবি জানায় জুলাই ঐক্য। তাদের প্রেস ক্লাবে প্রবেশ বন্ধ করার দাবিও জানায় সংগঠনটি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেকেই জানতে চান যে সফলতার মূল পন্থা কি। সফলতার 2টি পন্থা, কার্যকর পন্থা, এবং এই দুটি যদি সত্যিকার অর্থেই চর্চা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সফল হবেন। একটি হচ্ছে লেগে থাকা, আরেকটি হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য এমন একটা মহৎ গুণ, এটা আসলে আয়ত্ত করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে আপনার জীবন অবশ্যই সফলতায় ভরপুর হয়ে যাবে। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না, আমরা হুটহাট প্রতিক্রিয়া দেখাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু চরম কষ্টের মধ্যেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাচ্ছেন এবং সফল হচ্ছেন। আসুন আমরা নিরন্তর লেগে থাকি আমাদের সুনির্দিষ্ট কাজে, এবং যতই ব্যর্থতা আসুক আমরা ধৈর্য ধরি, কারণ ধৈর্যই হচ্ছে প্রধানতম অস্ত্র সফল হবার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে শনিবার চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে চীনে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালের পর চীনে মোদীর এটি প্রথম সফর। দেশটির স্থানীয় সময় রোববার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে। মোদী এমন সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মোদী ও শির বৈঠক ঘিরে বিশ্বের অনেকে তাকিয়ে রয়েছেন। এরই মধ্যে উভয় দেশই পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে শির সঙ্গে বৈঠকের পর আগামীকাল সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। তবে ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে না। অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। তাই মোদীর সঙ্গে পুতিনের আগামীকালের বৈঠকও গুরুত্বপূর্ণ বলে দাবি বিশ্লেষকদের। বিশ্লেষকরা ধারণা করছেন, মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার নতুন জোটের দেখা পেতে পারে। এদিকে চীনের মাটিতে পা রাখার কিছুক্ষণ পর মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মোদীকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন এসসিও সম্মেলনে রাশিয়া এবং অন্য দেশের নেতাদের যথাযথ সংকেত পৌঁছে দেন। গত 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সুপ্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।
নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।